আজকের বিষয় জলচক্র, দ্য ওয়াটার সাইকেল। যে চক্রাকার পথে কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। অর্থাৎ তিনটি অবস্থার মধ্য দিয়ে পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর যে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। সূত্রতে চলে আসি, পি ইকুয়াল টু ই প্লাস আর, যেখানে পি সমান সমান পি ইকুয়াল টু প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণকে বুঝিয়েছে, ইকুয়াল টু এভাপোরেশন বাষ্পীভবনকে বুঝিয়েছে, আর আর ইকুয়াল টু রান অফ অর্থাৎ জল প্রবাহ। তাহলে এখন আমরা বিস্তারিতভাবে জানবো যে জলচক্র বিষয়টা কিভাবে ঘটে। সাধারণভাবে আমরা জানি যে জল কিন্তু কোথাও স্থির অবস্থাতে নেই, বিভিন্নভাবে কিন্তু কি করছে, সর্বদাই কিন্তু সে আবর্তিত হচ্ছে এবং অবস্থার কিন্তু পরিবর্তন ঘটছে। কারণ জল বাষ্পীয়, তরল এবং কঠিন এই তিন অবস্থাতে কিন্তু থাকতে পারে। বাষ্পীয় অবস্থাতেও থাকতে পারে, তরল অবস্থাতেও থাকতে পারে এবং কঠিন অবস্থাতেও থাকতে পারে। সমগ্র বিশ্বের এই জলের সব আধারটা কি? আধার হচ্ছে কিন্তু সমুদ্র, স্থায়ীভাবে আধার হচ্ছে সমুদ্র। বাষ্পীভবনের মাধ্যমে সমুদ্রের জল কি হচ্ছে, উত্তপ্ত এবং হালকা হচ্ছে। সমুদ্রের জলরাশি উত্তপ্ত এবং হালকা হয়ে বাষ্পাকারে উপরে উঠে যাচ্ছে এবং উঠে গিয়ে কিন্তু সুবিশাল বায়ুমণ্ডলে কিন্তু মিশে যাচ্ছে। এছাড়াও ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকেও প্রচ্ছেদনের মাধ্যমে অর্থাৎ তাদের শরীরে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু জলীয় অংশটা কিন্তু বায়ুমণ্ডলেও সম্পৃক্ত হচ্ছে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল এবং ঘনীভূত হয়ে কিন্তু মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা প্রভৃতি রূপে কিন্তু পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে কিন্তু ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম যে একটা সমস্ত কিছুর এই জলচক্রের আধার হচ্ছে কিন্তু সমুদ্র থেকে জলরাশি বাষ্পীভূত হচ্ছে এবং বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে কিন্তু সে মিশে যাচ্ছে এবং সেখানে ঘনীভবন ঘটাচ্ছে এবং ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মেঘের সৃষ্টি হচ্ছে। এছাড়াও আমরা উদ্ভিদের কাছ থেকেও কিন্তু প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু তার জলীয় অংশটা কিন্তু বায়ুমণ্ডলে কিন্তু সম্পৃক্ত হচ্ছে। এছাড়া জলের কিছু অংশ বাষ্পীভবনের মাধ্যমে কিন্তু পুনরায় আবার বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে এবং কিছু অংশ নদী দ্বারা বাহিত হয়ে কি হচ্ছে, সমুদ্রে পতিত হচ্ছে। নদী দ্বারা বাহিত হয়ে কিন্তু আবার সমুদ্রে এসে পতিত হচ্ছে এবং কিছু অংশ উদ্ভিদের অতিস্রবণ প্রক্রিয়ায়, যেটাকে বলা হচ্ছে অসমোসিস, গ্রহণ করে এবং অবশিষ্টাংশ কিন্তু ভূপৃষ্ঠের শিলাস্তরের মধ্য দিয়ে চুইয়ে প্রবেশ করে। অর্থাৎ যেটাকে আমরা ভূগর্ভস্থ জলপ্রবাহ বা ভৌম জল বলতে পারি, শিলাস্তরের মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করে। এইভাবেই কিন্তু প্রকৃতিতে কিন্তু এই জলচক্রটা চলতে থাকে। অর্থাৎ চক্রাকারে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গাতে পরিবর্তিত হয়, এর জন্য একে কিন্তু জলচক্র বলা হয়। তাহলে জলচক্রের যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো কি কি? প্রথমেই আমরা সূত্রতেও জেনেছি যে বাষ্পীভবন থাকছে, অধঃক্ষেপণ থাকছে এবং রান অফ জল প্রবাহটাও কিন্তু থাকছে। তাহলে একে একে আমরা একটু জেনে নেব যে বাষ্পীভবন প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে, ঘনীভবন প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে। তাহলে দেখো যে বাষ্পীভবন সূর্যের তাপে সমুদ্র, নদী প্রভৃতি থেকে কিন্তু কি করছে, জল কিন্তু ক্রমাগতই বাষ্পে কিন্তু পরিণত হচ্ছে এবং বাষ্পীভূত হওয়াতে জল যখন বাষ্পীভূত হয় তখন কি হয়, হালকা হয়ে যায় এবং সহজে কিন্তু উপর দিকে উঠে যেতে পারে এবং উঠে গিয়ে কিন্তু বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। একেই কিন্তু বলা হচ্ছে কি, বাষ্পীভবন। বায়ুর বাষ্প ধারণ করার ক্ষমতা কিন্তু একটা সীমা আছে, বায়ুর কিন্তু বাষ্পীভূত হওয়ার একটা সীমা আছে। তা বায়ুর কিন্তু কিসের উপরে নির্ভর করে, বায়ুর
উষ্ণতার উপর নির্ভর করে। বায়ু যত উষ্ণ হবে তার কিন্তু তত বেশি জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাও থাকবে। সমুদ্রই কিন্তু জলীয় বাষ্পের প্রধান উৎস, কারণ সমুদ্র কি জল চক্রেরও যেহেতু প্রধান আধার, তাই বাষ্পীভবনেরও কিন্তু জলীয় বাষ্পেরও কিন্তু প্রধান উৎস হচ্ছে সমুদ্র। উদ্ভিদ জগৎ, নদ নদী এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা থেকেও কিন্তু বায়ু জলীয় বাষ্প সংগ্রহ করে কিন্তু থাকে। এরপরে এটা কিন্তু একটা কি জলচক্রের কিন্তু একটা প্রক্রিয়া, তেমনি ঘনীভবনও কিন্তু জলচক্রের একটা প্রক্রিয়া। তাহলে ঘনীভবন বিষয়টা আমরা একটু জেনে নিই যে ঘনীভবন বিষয়টা কি। পরিপৃক্ত বায়ু উষ্ণতর হলে, পরিপৃক্ত বায়ু যখন উষ্ণ হয় তখন কিন্তু এটি আরো বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। পরিপৃক্ত বায়ু যখন উষ্ণ হচ্ছে, ঠিক আছে, পরিপৃক্ত বায়ুর কিন্তু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে, এর কিন্তু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা বেশি। তার ফলে দেখা যাচ্ছে যে এই বায়ু যখন শীতল হতে থাকলে পূর্বের মতন বেশি জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে না, তখন কিন্তু জলীয় বাষ্পের কিছু অংশ কিন্তু আবার জলে পরিণত হয়ে যায়। একেই বলা হচ্ছে কি ঘনীভবন। তাহলে বুঝতে পারলে যে পরিপৃক্ত বায়ুটা তাহলে একটু জেনে নি যে পরিপৃক্ত বায়ুটা কি। বায়ু যখন নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, কিছু বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পায়। কিছু কিছু বায়ু দেখা যায় যে যখন উষ্ণতাটা তার বৃদ্ধি পাচ্ছে, তার কিন্তু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাও বৃদ্ধি পায়। অর্থাৎ কোন নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে, সেই পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে যদি থাকে, বায়ু আরো অধিক জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না, তখন তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু। অর্থাৎ যে বায়ুর যখন তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা একটা তো মানে আস্তে আস্তে বৃদ্ধি পায় যদি উষ্ণ হয় বায়ুটা, কিন্তু দেখা যাচ্ছে কোন নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি বায়ুতে থাকে, তাহলে বায়ু আর কিন্তু অধিক পরিমাণ কিন্তু জলীয় বাষ্প ধারণ করতে পারে না, তখন তাকে কিন্তু সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে। তাহলে ঘনীভবন প্রক্রিয়াটা জানার সাথে সাথে কিন্তু সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ুটাও কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে ঘনীভবন প্রক্রিয়াটা আমি আরেকবার বলে নিই যে পরিপৃক্ত বায়ু উষ্ণতর যখন হয় তখন কিন্তু এটি আরো বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, অর্থাৎ তার কিন্তু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা বেড়ে যায়। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হয়? বৃদ্ধি পায়। বোঝা গেল? তাহলে যখন বায়ু বেশি উষ্ণতর হচ্ছে তখন কিন্তু তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটাও বৃদ্ধি পায়। আবার বায়ু শীতল যখন হতে থাকে তখন কিন্তু পূর্বের মতন বেশি আর জলীয় বাষ্প সে ধরে রাখতে পারে না, তখন কি হচ্ছে? জলীয় বাষ্পের কিছু অংশ কি হচ্ছে? তখন জলে পরিণত হচ্ছে। অর্থাৎ জলীয় বাষ্প কিছু অংশ যখন জলে পরিণত হয়, কিছু অংশ কি হচ্ছে? জলে পরিণত হচ্ছে, তখন কিন্তু তাকে আমরা কি বলবো? ঘনীভবন প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে আমরা জলচক্রের সাথে সাথে কিন্তু বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়াটাও কিন্তু জানলাম। তাহলে আমরা আরো কয়েকটা ছোট ছোট বিষয় জেনে নেব, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে বৃষ্টিপাত আলোচনার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হবে। অর্থাৎ কি কি বিষয়গুলো আমরা ছোট ক্লাসে এগুলো একটু একটু পড়েছি, যে শিশিরাঙ্ক কি, হ্যাঁ, তারপর বায়ুর আর্দ্রতা কি, এ সমস্ত বিষয়গুলো। শিশিরাঙ্ক বিষয়টা কি? বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয়, জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয় যে উষ্ণতাটায়, তাকে বলা হচ্ছে কি? শিশিরাঙ্ক। অর্থাৎ যে উষ্ণতায় বায়ু ঘনীভূত হয়। তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস বা হিমাঙ্কের নিচে নেমে গেলে তখন কিন্তু ঘনীভূত জলীয় বাষ্প কঠিন আকার ধারণ করে। ঠিক আছে? তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াসের বা হিমাঙ্কের নিচে নেমে যায় তখন কিন্তু এই ঘনীভূত যে জলীয় বাষ্পটা তখন আবার কঠিন আকার ধারণ করে এবং তুষার ও বরফ রূপে ভূপৃষ্ঠে পড়ে। কিন্তু হিমাঙ্ক শিশিরাঙ্কের উপরে থাকলে ঘনীভবনের মাধ্যমে শিশির, কুয়াশা অথবা বৃষ্টিতে কিন্তু পরিণত হয়। অর্থাৎ আমরা আরেকটা কি জেনে নিলাম? সেটা জেনে নিলাম শিশিরাঙ্ক। অর্থাৎ
যে শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি? শিশিরাঙ্ক হচ্ছে যে উষ্ণতায় বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। অর্থাৎ বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। বোঝা গেল? তাহলে আমরা শিশিরাঙ্কটাও জেনে নিলাম। এখন আমরা জানবো যে বায়ুর আর্দ্রতা। আর্দ্র ব্যাপারটা কি? বায়ুর আর্দ্রতা কাকে বলে? হিউমিডিটি যেটাকে বলা হয়। আমরা এই বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। ঠিক আছে, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। তাহলে আর্দ্রতা বলতে আমরা কিন্তু কি বোঝাই? স্যাঁতস্যাঁতে একটা বিষয়কে, অর্থাৎ শুষ্ক বা ভিজে, এই দুটো বিষয়কেই কিন্তু হিউমিডিটি বলা যায়। আর্দ্রতা সহজ ভাষায়। জলীয় বাষ্প বায়ুর একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু জলীয় বাষ্প। জলীয় বাষ্প বায়ুর, কারণ আমরা বায়ুমণ্ডলের প্রথমেই আমরা বায়ুর উপাদানগুলোর মধ্যে কিন্তু কি পড়েছিলাম? জলীয় বাষ্প পড়েছিলাম, যে বায়ুর একটা গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ু যে জলীয় বাষ্পটা ধারণ করছে, অর্থাৎ বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাকে বলা হচ্ছে কি? বায়ুর আর্দ্রতা। জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকে বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা। ক্ষমতাকে বলে বায়ুর আর্দ্রতা। বোঝা গেল? তাহলে বায়ুর যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 1/1 কিন্তু কম থাকে। বায়ুতে জলীয় বাষ্প যখন একদম থাকে না তখন তাকে শুষ্ক বায়ু বলে। যখন বায়ুতে জলীয় বাষ্প থাকে না, জলীয় বাষ্প যখন কি একদম মানে থাকে না বললেই চলে, জলীয় বাষ্প কি থাকে না, মানে এটাকে আমি ক্রস চিহ্নের মাধ্যমে বোঝালাম, জলীয় বাষ্প থাকে না, সেটা কি? শুষ্ক বায়ু। তখন সেটাকে আমরা কি বলবো? শুষ্ক বায়ু বলবো। আর যে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে তাকে কি বলা হচ্ছে? আর্দ্র বায়ু। জলীয় বাষ্প যখন বেশি তখন সেটাকে কি বলা হচ্ছে? জলীয় বাষ্প যখন থাকে, বেশি থাকে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কি? আর্দ্র বায়ু। বোঝা গেল? তাহলে আমরা বায়ুর আর্দ্রতা কি কি পেলাম? যে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাকে বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা, হিউমিডিটি। এটার মধ্যে জলীয় বাষ্প, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প যখন থাকে না, একদমই থাকে না, আমি এটাকে ক্রস চিহ্নের মাধ্যমে বুঝিয়েছি, তখন সেটাকে বলা হচ্ছে কি? শুষ্ক বায়ু। আর যখন বায়ুতে জলীয় বাষ্প থাকে তখন সেটাকে কি বলা হচ্ছে? আর্দ্র বায়ু। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে প্রায় 2 থেকে 5 ভাগ। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প থাকে কত? 2 থেকে 5 ভাগ। বোঝা গেল? আর্দ্র বায়ুতে কিন্তু এই পরিমাণ জলীয় বাষ্প থাকে। বায়ুর আর্দ্রতা কি যন্ত্রের মাধ্যমে মাপা যায়? হাইগ্রোমিটার। এর মাধ্যমে কিন্তু বায়ুর আর্দ্রতা আমরা দুভাবে প্রকাশ করতে পারি। একটাকে বলা হচ্ছে কি? পরম আর্দ্রতা, যেটাকে বলা হচ্ছে কি? অ্যাবসোলিউট হিউমিডিটি বা চরম আর্দ্রতা। আর একটা কি? আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। বোঝা গেল? এখন আমরা একটু সংক্ষেপে জেনে নিয়েছি পরম আর্দ্রতা বা চরম আর্দ্রতা বা এবং আপেক্ষিক আর্দ্রতা বিষয়টা কি। তাহলে চরম আর্দ্রতা বা পরম আর্দ্রতা কাকে বলে? যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কিন্তু বলা হচ্ছে কি? পরম আর্দ্রতা। জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে, জলীয় বাষ্পের কি? প্রকৃত পরিমাণকে। বোঝা গেল? বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হচ্ছে কি? পরম আর্দ্রতা। আর অপর দিকে কি বলবো? কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ আর একই আয়তনের বায়ুতে একই উষ্ণতায় পরিপৃক্ত করতে, অর্থাৎ সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুটির অনুপাতকে বলা হচ্ছে কি? আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি বা রিলেটিভ হিউমিডিটি যেটা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কোনো বায়ুতে জলীয় বাষ্প তার পরিমাণ মতন আছে, ঠিক আছে, এবং ওই নির্দিষ্ট পরিমাণ বায়ুকে পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, সেই অনুপাত দুটোকে বলা হচ্ছে কি? আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ এবং একই আয়তনের বায়ুতে একই উষ্ণতায় পরিবৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে কি? আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট আমরা একটু জেনে নেব যে কুয়াশা এবং তুষারপাতটা কি।
হ্যাঁ, কুয়াশা কি কখনো কখনো বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প রাত্রিবেলা অল্প ঘনীভূত হয়ে ধোঁয়ার আকারে ভূপৃষ্ঠের কিছু উপরে ভাসতে থাকে, এটাকে কি বলা হচ্ছে? কুয়াশা। হ্যাঁ, আর হচ্ছে যেটা শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে তখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পেঁজা তুলোর ন্যায় ভূপৃষ্ঠে কিন্তু মানে পতিত হয়, একে বলা হচ্ছে তুষারপাত। যদি আমি নেক্সট দিন আমি এটা আলোচনা করব, বৃষ্টিপাত যখন পড়াবো তখন কিন্তু আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আরেকটা বিষয় আমি বলে নেই যে জলচক্র জানার সাথে সাথে জলচক্রের যা আরেকটা মানে ভাগ বিষয়টা, মানে কিভাবে এলো জলচক্রটা, হ্যাঁ, মানে কোন কোন দিক থেকে মানে আবর্তনটা করছে সেটা একটু জেনে নেব। জলচক্রকে মূলত 3 ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল সমুদ্র আবর্তন, আরেকটা হচ্ছে ভৌম জল সমুদ্র আবর্তন এবং সমুদ্র আবর্তন। তাহলে ভূপৃষ্ঠস্থ জল সমুদ্র আবর্তনটা কি? বাষ্পীভূত জল কালক্রমে ঘনীভবন এবং মেঘ সৃষ্টির পর, এই যে জলটা যে বাষ্পীভূত হচ্ছে এটা হচ্ছে ঘনীভবন ঘটাচ্ছে, তাই তো? ঘনীভূত হচ্ছে, ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? ঘনীভূত হচ্ছে। এবং মেঘ সৃষ্টির পর অধক্ষেপণ হিসাবে কিন্তু স্থলভাগে পতিত হয়। অধক্ষেপণ কোনটা বলবো? যেটা হচ্ছে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, সেটা বৃষ্টি রূপেই মানে কঠিন রূপে হতে পারে, তল রূপে হতে পারে। কঠিন রূপে আমরা যেটাকে বলি তুষারপাত, শিলাবৃষ্টি, আর যেটা তরল রূপে সেটা হচ্ছে বৃষ্টিপাত। স্থলভাগে পতিত হয়। এই অধঃক্ষেপণের কিছু অংশ কিন্তু ভূপৃষ্ঠে পৌঁছাবার আগেই পুনরায় কিন্তু সরাসরি বাষ্পীভূত হয়। এর কিছু অংশ, এই যে বৃষ্টিপাতের কিছু অংশ ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে কি হচ্ছে, তার কিছু অংশ কিন্তু বাষ্পীভূত হচ্ছে। পতিত অধঃক্ষেপণের অবশিষ্ট অংশ বিশেষ উদ্ভিদ দ্বারা কিন্তু আবার প্রচ্ছেদন এবং মৃত্তিকা দ্বারা শোষণ তথা ভৌম জলের সংস্থানের পর কিন্তু ভূপৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়, যেটাকে বলা হচ্ছে কি ভূপৃষ্ঠের উপর দিয়ে যে জলটা প্রবাহিত হচ্ছে, মানে এত কিছু ঘটনার পর কিন্তু এই জল যে অবশিষ্টাংশ থাকে সেটা কিন্তু ভূপৃষ্ঠ রূপে কিন্তু মানে এই ভূপৃষ্ঠের উপর দিয়ে কিন্তু ভূপৃষ্ঠ প্রবাহ রূপে কিন্তু প্রবাহিত হয়। অর্থাৎ ভূপৃষ্ঠ প্রবাহের সময় পুনরায় আবার কিছু অংশ কিন্তু বাষ্পীভূত হয়, পুনরায় কিছু অংশ কি হচ্ছে? বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এবং চূড়ান্ত অংশটা কি হচ্ছে? আবার নদী নালা হিমবাহ তুষার প্রবাহের মাধ্যমে অবশেষে কিন্তু আবার সমুদ্রে এসে মেশে জলচক্রের একটি আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করে, যা ভূপৃষ্ঠস্থ জল সমুদ্র আবর্তন নামে পরিচিত। অর্থাৎ পুনরায় কিন্তু আবার সেই অবশিষ্ট জলটা কিন্তু সমুদ্রে এসে পতিত হয়। দ্বিতীয়ত কি ভৌমজল সমুদ্র আবর্তন। ভৌমজল সমুদ্র আবর্তনটা কি অধঃক্ষেপণের কিছু অংশ কি হচ্ছে? ভৌমজল রূপে সঞ্চিত থাকে। এই ভৌমজল ধীর গতিতে কিন্তু ভূপৃষ্ঠের তলদেশ দিয়ে প্রবাহিত হয়, হ্যাঁ, এবং নদীর জলের সংস্থান করে। এটা কিন্তু ধীর গতিতে কিন্তু ভূপৃষ্ঠের তলদেশ দিয়ে কিন্তু প্রবাহিত হতে থাকে, যেটা হচ্ছে আমরা মানে যার প্রভাবটা কিন্তু আমরা বুঝতে পারি না, হ্যাঁ, অবশিষ্ট রূপে কিন্তু প্রবাহিত থাকে। এবং এও কিন্তু ঠিক আগের মতন ভূপৃষ্ঠস্থ জলের মতন কিন্তু শেষে কিন্তু এই সমুদ্রে গিয়ে কিন্তু মিলিত হয়। তারপর সমুদ্র আবর্তন। বাষ্পীভূত জল কালক্রমে ঘনীভবন এবং মেঘ সৃষ্টির পর স্থলভাগে অধঃক্ষেপণের পাশাপাশি সমুদ্রভাগের উপরও কিন্তু এক বিরাট পরিমাণ অধঃক্ষেপণ সংঘটিত হয়ে থাকে, যা সরাসরি কিন্তু কোথায় পতিত হয়? সমুদ্রভাগে, ঠিক আছে। এবং সমুদ্রভাগে পতিত হয়ে কিন্তু সমুদ্র আবর্তনটা সম্পন্ন করে। অর্থাৎ বাষ্পীভূত জল কি হচ্ছে? কালক্রমে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? মেঘ সৃষ্টি করছে এবং মেঘ সৃষ্টির পর স্থলভাগে অধঃক্ষেপণের পাশাপাশি সমুদ্র ভাগের উপরেও কিন্তু এক বিরাট পরিমাণ অধঃক্ষেপণ সংঘটিত হয়ে থাকে। সমুদ্র ভাগের উপরেও কিন্তু একটা অধঃক্ষেপণ সংঘটিত হয়ে থাকে, যা সরাসরি কিন্তু সমুদ্র ভাগের উপরে যদি অধঃক্ষেপণ সংঘটিত হয় তাহলে কি সরাসরি সমুদ্রে এসে পতিত হবে এবং সমুদ্রে এসে কিন্তু সেই অধঃক্ষেপণ রূপে কিন্তু সেই জল আবার সমুদ্রে এসে পতিত হয়। তার ফলে এর মাধ্যমে কিন্তু সমুদ্র আবর্তন প্রক্রিয়াকে সম্পন্ন করে।